আচ্ছা, তোমরা একটু বলো যে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, ma'am. Yeah. ওকে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? না ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। ওকে, তোমরা হচ্ছে তোমরা একটু আমাকে বলো, আমি অল্প একটু তোমাদের ওপিনিয়ন নেব এখানে। তোমরা ফার্টিলাইজারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ এই জিনিসগুলো জানো কিনা, কোনো আইডিয়া আছে কিনা তোমাদের? Any idea about the physical properties? ম্যাম, ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে ফার্টিলাইজারের ফিজিক্যাল যেই ভাবে আমরা দেখতে পারি ফিজিক্যাল স্ট্রাকচারটা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা। আর কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে তার মধ্যে ইন্টারনাল কম্পাউন্ড গুলার বন্ড এবং কি ফর্মে আছে সেগুলা। ফিজিক্যাল প্রপার্টিজ এর একটা উদাহরণ দাও। ফার্টিলাইজারের কালার। ফার্টিলাইজারের কালার, ওকে গুড। টেক্সচার হইতে পারে ম্যাডাম ফার্টিলাইজারের। সাইজ, ফার্টিলাইজারের সাইজটা হতে পারে। গুড। কেমিক্যাল প্রপার্টিজ এর एग्जांपल দাও একটা। এনি কেমিক্যাল প্রপার্টিজ। ফার্টিলাইজারে কি কি ম্যাম, কম্পাউন্ড থাকে? ইউরিয়াতে যেমন ইউরিয়াতে নাইট্রোজেন আছে, কি কি নিউট্রিয়েন্টস এসব? ওকে, দ্যাটস গুড। কি নিউট্রিয়েন্ট আছে? কেমিক্যাল প্রপার্টিজ বলতে আমরা আসলে তিনটাই বুঝি। একটা হচ্ছে কি নিউট্রিয়েন্ট আছে, কতটুকু পরিমাণে আছে এবং অ্যাভেলেবিলিটি। এই তিনটাই আসলে আমাদের মূলত কেমিক্যাল প্রপার্টিজ হিসেবে আমরা ডিল করি। আর বাকি সবই আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ, যেমন ফার্টিলাইজারের শেপ, সাইজ, কালার, ডেনসিটি, সবগুলোই হচ্ছে একটা ফার্টিলাইজার কতটুকু হার্ড, এভরিথিং ইজ ফিজিক্যাল প্রপার্টিজ। এখন একটা ফার্টিলাইজারকে ইউজুয়ালি আমরা ইউজ করি ফর কেমিক্যাল প্রপার্টিজ, কারণ হচ্ছে তার মধ্যে কি নিউট্রিয়েন্ট আছে, কতটুকু আছে, এটাই আমাদের মূল কনসার্ন হয়। কিন্তু এছাড়া যে আদার ব্যাপারগুলো যেগুলো আছে সবগুলোই ডিল করে ফিজিক্যাল প্রপার্টিজ। এবং তোমাদেরকে প্রপার্টিজ অফ ফার্টিলাইজার এই টাইটেলে আমরা মূলত ফিজিক্যাল প্রপার্টিজ পড়াবো, কেমিক্যাল প্রপার্টিজ না। ঠিক আছে? সো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফার্টিলাইজার যদি আমরা দেখি, তাহলে এই স্লাইডটা আমি একটু অমিট করি। এখানে আমরা অলরেডি বলে ফেলছি কেমিক্যাল প্রপার্টিজ এবং ফিজিক্যাল প্রপার্টিজ কি কি থাকে। ফিজিক্যাল প্রপার্টিজ যেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে, আমি ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ গুলোই শুধু বলবো, বাকিগুলো ডিটেলস আলোচনায় যাব না। তোমাদেরকে আমি পরে শীট দিয়ে দিব। পার্টিকেল সাইজ আমাদের প্রথম ফিজিক্যাল প্রপার্টিজ। আমরা বলি ফার্টিলাইজারের সাইজ, তোমাদের একজন বলেছো ফার্টিলাইজারের সাইজ শেপ, আমরা এটাকে বলি পার্টিকেল সাইজ। এই টার্মটা এখন থেকে মনে রাখবে, ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা বলি পার্টিকেল সাইজ, নট শুধু সাইজ। সো পার্টিকেল সাইজ মানে দানার আকার, তাই না? একটা ফার্টিলাইজারের পার্টিকেলের সাইজ কি হয়? ইউজুয়ালি তোমরা যদি বই পড়ো বা অনলাইনে কোনো ম্যাটেরিয়ালস দেখো, ওই টার্মটাকে আরেকটু বড় করে বলে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। এবং এর মানে হচ্ছে একটা ফার্টিলাইজারের ডায়ামিটার কতটুকু। পার্টিকেল সাইজ হচ্ছে পার্টিকেলের ডায়ামিটার। আর এটা ইউজুয়ালি মেজার করা হয় সিভিং এর মাধ্যমে। ফিতা দিয়ে ধরে বা হাত দিয়ে ধরে ওইভাবে মেজার ফার্টিলাইজারের পার্টিকেল সাইজ করা হয় না, আমরা ইউজুয়ালি করি সিভিং। সিভ সাইজ থাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 1, 2, 3, 4 এরকম, এবং প্রত্যেকটা সিভের কত মিলিমিটার সাইজের সেটা লেখা থাকে, এবং এর মধ্য দিয়ে যদি পার্টিকেল গুলো পড়ে যায় বা আটকে যায়, ওইভাবে হচ্ছে পার্টিকেলের সাইজ মেজার করা হয়। নাও পার্টিকেলের সাইজ আসলে আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটা ফার্টিলাইজারকে যখন জমিতে দিব আমরা, ফার্টিলাইজারের যে অ্যাগ্রোনমিক রেসপন্স থাকে, ফার্টিলাইজার ক্রপের জন্য নিউট্রিয়েন্ট দিবে, দেওয়ার পর ক্রপ যে রেসপন্সটা করবে এটা ডিপেন্ড করে পার্টিকেলের সাইজের উপরে। ফার্টিলাইজার আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেটর কি ধরনের হবে সেটা ডিপেন্ড করে পার্টিকেল সাইজের উপরে। পার্টিকেল অনেকগুলো মিক্স করে আমরা দিতে পারবো কিনা, ব্লেন্ডিং করে ফার্টিলাইজার, সেটা ডিপেন্ড করে সাইজের উপরে। স্টোর আমরা কিভাবে করব, কতদিন করব, হ্যান্ডলিং কিভাবে করব, এবং অ্যাপ্লিকেশনের সময় আমাদের কি কি সতর্কতা নিতে হবে বা খেয়াল রাখতে হবে, এভরিথিং ডিপেন্ডস অন দি পার্টিকেল সাইজ। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা যদি বলি যে ফ্যাক্টরস or particle size affects the following factors or the parameter which is affected by the particle size are
agronomic response, granulation, process performance, blending, storage, handling, and application properties. ঠিক আছে? এখানে দেখো কতগুলো ছবি দেওয়া হয়েছে। তোমরা গত ক্লাসে যেটা দেখছিলা তার আমরা যখন সলিড ফার্টিলাইজারের বিভিন্ন টাইপ পড়ছিলাম তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো সবগুলো দেখেছো। এটা আমি দিয়েছি শুধু পার্টিকেল সাইজের জন্য। এটা দেখো প্রথমটা পাউডার সাইজের, যেটার পার্টিকেল সাইজ খুবই ছোট। তারপরে আছে পুইল, যেটা একটু বড়, গ্রানিউল আরো একটু বড়, এখানেও একটা গ্রানিউল একটু বড়, এবং সুপার গ্রানিউল যেটা আরো বিগ সাইজের ফার্টিলাইজার। সো ডিফারেন্স অফ দিস ফার্টিলাইজার 1 2 3 এই তিনটা বিশেষ করে all are urea but particle size are different, এবং এর উপরে ডিপেন্ড করে প্ল্যান্টে দিলে আসলে কত দ্রুত নিউট্রিয়েন্ট ছাড়বে এবং হ্যান্ডলিং স্টোরেজ আমরা কিভাবে করব। ক্লিয়ার এখন আমাদের কাছে পার্টিকেল সাইজ? জি ম্যাম। ওকে, এনি কোশ্চেন যদি পার্টিকেল সাইজ নিয়ে থাকে বা এই প্রপার্টিজ গুলো আমরা একটু শেষে সময় দেব। ওকে, নাও ডেনসিটি। তোমরা আমাকে একটু ডেনসিটি সম্পর্কে বলো দেখি। হোয়াট ইজ ডেনসিটি? যে কোনো প্রপার্টিজের, ফার্টিলাইজারের না, যে কোনো প্রপার্টিজের ডেনসিটি তোমরা খুব ভালো জানো, লেভেল 1 সেমিস্টার 1 এ পড়ে আসছো। হোয়াট ইজ ডেনসিটি? এটা নির্দিষ্ট আয়তনের মধ্যে যতটুকু পরিমাণে থাকে সেটাই তার ডেনসিটি। ওকে, মাস পার ইউনিট ভলিউম বলি আমরা যে কোনো ম্যাটেরিয়ালের মাস পার ইউনিট ভলিউম। ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা সাধারণত 3 ধরনের ডেনসিটি বলি, একটা হচ্ছে বাল্ক ডেনসিটি, একটা হচ্ছে অ্যাপারেন্ট ডেনসিটি, আর একটা হচ্ছে ট্রু ডেনসিটি। তোমরা আমাকে একটু বলো এই তিনটা ডেনসিটি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা? বাল্ক ডেনসিটি, অ্যাপারেন্ট ডেনসিটি এন্ড ট্রু ডেনসিটি। ম্যাডাম প্রথমটা সম্পর্কে আছে। ওকে, বলো দেখি প্রথমটা কি? বাল্ক ডেনসিটি বলো। ম্যাম হচ্ছে হলো আয়তনের ক্ষেত্রে পোর স্পেস আর সলিড দুইটাই মনে হয় ইনক্লুড করা হয়। এনিওয়ান এলস যে বাল্ক ডেনসিটি সম্পর্কে বলতে চাও? ম্যাম লিকুইড কম্পোজিশনে কতটুকু থাকে ওই অনুযায়ী হতে পারে। না, মানে 1 ইউনিট ভলিউমে যতটুকু মাস থাকে, ভলিউম আছে ম্যাম ম্যাম 1 ইউনিট ভলিউমে যতটুকু মাস থাকে সেটাই হচ্ছে তার বাল্ক ডেনসিটি। দ্যাট ইজ দ্য ডেনসিটি, দ্যাট ইজ দ্য ডেনসিটি। ঠিক আছে না ম্যাম? ফার্টিলাইজার গুলার যেহেতু মানে গ্রানুলার যদি হয় সেক্ষেত্রে ওগুলার তো মানে মাঝখানে পোর থাকবে, সেই পোর স্পেসটাকেও ভলিউমের মধ্যে কাউন্ট করে যেই ডেনসিটিটা করা হয় সেটা হচ্ছে বাল্ক ডেনসিটি, আর পোর স্পেসটা বাদ দিয়ে যেটা করা হয় ওটা হচ্ছে ট্রু ডেনসিটি। আর অ্যাপারেন্ট ডেনসিটিটা ম্যাম আইডিয়া নাই। ওকে, আমরা ট্রু ডেনসিটি আর বাল্ক ডেনসিটি যদি অ্যাপারেন্ট ডেনসিটি বাদ দিয়ে বলি মাঝখানে, তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। আমি বাল্ক থেকে শুরু করি। আমরা ডেনসিটি যেটা বলি, ডেনসিটি ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম অফ এ ম্যাটেরিয়াল, ট্রুলি দ্যাট ইজ দ্য বাল্ক ডেনসিটি। আমরা যখন ফার্টিলাইজার চিন্তা করি, তোমরা যদি আগের ছবিটা দেখো, এখানে বস্তার মধ্যে দেখো ফার্টিলাইজার আছে, অথবা একটা পাতার মধ্যে ফার্টিলাইজার নেওয়া হয়েছে, অথবা একজন হাতের মধ্যে ফার্টিলাইজার নিয়ে রাখছে। আমি যদি একটা পাত্রের কথা চিন্তা করি, তাহলে ওই পাত্রে ফার্টিলাইজার রাখলে পরে ফার্টিলাইজারের গ্রানিউল গুলোর মাঝখানে যে ফাঁকা থাকে, একটা গ্রানিউল থেকে আরেকটা গ্রানিউলের মাঝখানের ফাঁকা, প্লাস ফার্টিলাইজারের পুরো যে জায়গাটা দখল করে আছে ভিতরের স্পেস, তো এভরিথিং সহ যে ডেনসিটিটা আসবে মাসের এগেনস্টে, সেটা হচ্ছে আমাদের বাল্ক ডেনসিটি। তার মানে আমি যদি 1 কেজি ফার্টিলাইজার নেই বা 50 কিলো ফার্টিলাইজারের একটা বস্তা নেই, সেই পুরো বস্তাটার 50 কিলোর এগেনস্টে যতটুকু জায়গা সে দখল করে, যতটুকু মাস তার আসে প্লাস স্পেস সে দখল করে, পুরোটা সহ আমরা যখন কাউন্ট করি সেটা হচ্ছে বাল্ক ডেনসিটি। মাস পার ইউনিট ভলিউম অফ এ ফার্টিলাইজার ইনক্লুডিং দি ভয়েডস বিটুইন দি পার্টিকেল। তার মানে হচ্ছে এই ছবিটা যদি দেখো, এই যে প্রত্যেকটা দানার মধ্যে যদি বড়টা খেয়াল করি, একটা ইউরিয়া সুপার গ্রানুলের সাথে আরেকটার মাঝখানে কিন্তু অনেক স্পেস, এই স্পেস সব সহ ইনক্লুড করে আমরা যখন ডেনসিটি কাউন্ট করি তখন দ্যাট ইজ দি বাল্ক ডেনসিটি, এবং এইটাই কমনলি ইউজ করা ডেনসিটি।
অ্যাপারেন্ট ডেন্সিটি যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এক্সক্লুডিং দি ভয়েডস বিটুইন দি পার্টিকেল। মাস পার ইউনিট ভলিউম অফ ফার্টিলাইজার ঠিক আছে, কিন্তু দুইটা ফার্টিলাইজার দানার মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে সেটাকে আমরা এক্সক্লুড করব, তাহলে ওটা হচ্ছে অ্যাপারেন্ট ডেন্সিটি। তাহলে ট্রু ডেন্সিটি কি? ম্যাম শুধু পার্টিকেল হবে তখন, শুধু স্পেসটা পার্টিকেল, কাউন্ট করা হবে না। শুধু পার্টিকেলই অ্যাপারেন্ট ডেন্সিটি, excluding the voids between the particle, mass per unit volume of fertilizer, excluding the voids between the particle. এটা হচ্ছে apparent density. ম্যাম অল কাইন্ডস অফ ভয়েডস এন্ড পোরস স্পেস বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ট্রু ডেনসিটি আর কি। Pore space টা কোথায় থাকে? Inside the fertilized particle. ট্রু ডেন্সিটিটা হচ্ছে ফার্টিলাইজার প্রত্যেকটা দানার মধ্যে আসলে কিছু পোর স্পেস থাকে, ওইটাও যখন আমরা বাদ দিব তার মানে হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে ফার্টিলাইজারটা বানানো হয়েছে শুধু সেই ম্যাটেরিয়ালের ডেন্সিটি। গ্রানিউল করার পরে গ্রানিউল, প্রত্যেকটা গ্রানিউলের ভিতরে কিছু পোর স্পেস থাকে, ওইটার সহ যখন আমরা ডেন্সিটি কাউন্ট করব দ্যাট ইজ দ্য অ্যাপারেন্ট ডেন্সিটি। কিন্তু শুধু যে ম্যাটেরিয়ালটা যেটা দিয়ে ধরো যে যদি আমরা মনে করি যে এক ধরনের মন্ড বিফোর প্রডিউসিং দি গ্রানিউল, অথবা যদি সেমি লিকুইড বা লিকুইড টাইপের ম্যাটেরিয়াল থেকে পরে যখন গ্রানিউল হয়, গ্রানিউল হওয়ার আগে যে মূল ম্যাটেরিয়ালটা থাকে উইদাউট এনি পোর স্পেস ইনসাইড ইট ইজ দি ট্রু ডেন্সিটি। আর অ্যাপারেন্ট ডেন্সিটি হচ্ছে যখন একটা গ্রানিউল হয়ে যাবে এবং সে যখন ফাঁকা স্পেস সহ থাকবে। এবং বাল্ক ডেন্সিটিটা হচ্ছে, আমি পরে সময় দিচ্ছি, বাল্ক ডেন্সিটি হচ্ছে যখন আমরা একসাথে অনেকগুলো গ্রানিউল রেখে দিব, গ্রানিউলগুলোর ভিতরের পোর স্পেস, 2-3টা গ্রানিউলের মাঝখানের ফাঁকা সবকিছু সহ যখন আমি ডেন্সিটি কাউন্ট করব, দ্যাট ইজ দি বাল্ক ডেন্সিটি। এখন বলো, তাহলে কি আমরা অ্যাপারেন্ট ডেনসিটিকে পার্টিকেল ডেনসিটি বলতে পারি? পার্টিকেল ডেন্সিটি শব্দটা এখানে আলাদা করে ইউজ করি না আমরা, এই জন্য যে ট্রু ডেন্সিটিটাও পার্টিকেল ডেন্সিটি। কারণ ট্রু ডেন্সিটি যে কনসেপ্টে ইউজ করি ওইটা আসলে প্রোডাকশন ছাড়া আমরা যখন হ্যান্ডলিং করি, আমরা ইউজাররা বা ফার্মাররা, আমাদের আসলে কাজে লাগে না। ট্রু ডেন্সিটিটা একেবারেই যদি তুমি কনসেপ্ট চিন্তা করো, এটা হচ্ছে ফার্টিলাইজার ফ্যাক্টরি থেকে যখন ফার্টিলাইজারের গ্রানিউলটা বের হয়ে আসে, প্রসেস পারফরমেন্সের জন্য আমাদের ট্রু ডেন্সিটি লাগে। সো পার্টিকেল ডেন্সিটি আলাদা করে, অ্যাপারেন্ট ডেন্সিটি, ট্রু ডেন্সিটি দুইটাই পার্টিকেলের ডেন্সিটি, কিন্তু ট্রু ডেন্সিটিটা আরো একটু কোইনসাইজ ফর্মে, পার্টিকেলের মধ্যে কোনো পোর স্পেসকে আমরা যখন রাখবো না তখন। ঠিক আছে? জি ম্যাম। নাও এই তিনটা ডেন্সিটি আমাদের কাজে লাগে কি? বাল্ক ডেন্সিটি আমরা যত ধরনের ফার্টিলাইজার হ্যান্ডলিং করব, স্টোরেজ করব, অ্যাপ্লিকেশন করব, সব ধরনের কাজে বাল্ক ডেন্সিটি লাগবে। অ্যাপারেন্ট ডেন্সিটি লাগে হচ্ছে আমাদের গ্র্যানিউলেশন, সেগ্রিগেশন। গ্র্যানিউলগুলো যখন হয়ে যায়, তারপরে গ্র্যানিউলগুলো যখন একসাথে থাকে, সেগ্রিগেশন নামে একটা টার্ম ফার্টিলাইজারের জন্য খুব কমনলি ইউজ করা হয় প্রোডাকশনের ক্ষেত্রে, বিশেষ করে প্রোডাকশন হয়ে যাওয়ার পর ফার্টিলাইজার যদি একটা আরেকটার সাথে একসাথে জমে থাকে তাহলে এটাকে বলে কেক ফর্ম করা, আমরা একটু আসবো পরে। কিন্তু যখন আলাদা থাকে ওইটাকে বলে সেগ্রিগেট হওয়া। সেগ্রিগেশনটার জন্য আসলে অ্যাপারেন্ট ডেন্সিটি জানতে হয়, কারণ ভয়েডটা যেটা আছে এটা আসলে ইম্পর্টেন্ট সেগ্রিগেট করে রাখার জন্য পার্টিকেলকে। ট্রু ডেন্সিটি যেটা আমাদের, ওটা আসলে প্রসেস পারফরমেন্স, একেবারেই প্রসেস পারফরমেন্সের জন্য। যেমন কতটা স্লারি থেকে কতগুলো গ্রানিউল হবে, এতটুকু স্লারি এতটুকু গ্রানিউল তৈরি করতে পারে, এই অনুযায়ী আমাদের আসলে ওই কনভেয়ার বা হোপারের ডিজাইন করতে হয়। ফার্টিলাইজার ফ্যাক্টরিতে যখন ওই আলটিমেট ডিজাইনার যেটা, যে বের হয়ে যে দানাগুলো বের হয়ে যাবে, ওইটার আসলে কতটুকু স্পেস নেবে ডিপেন্ড করে ট্রু ডেন্সিটির উপরে। সো এই জন্য ট্রু এবং অ্যাপারেন্ট ডেন্সিটি দুইটা কাজে লাগায় তখন ওই ডিজাইনটা করা হয়। প্রসেস পারফরমেন্স, প্রসেস যেটা আমরা ফাইনালি কমপ্লিট করি তার পারফরমেন্স, ওখান থেকে কতগুলো দানা কত স্পিডে কতটুকু জায়গা অনুযায়ী দখল করে যাবে শেষ ফার্টিলাইজার প্রোডাকশন ক্ষেত্রে। আর অ্যাপারেন্ট ডেন্সিটিটা কিছুটা প্রসেস পারফরমেন্স প্লাস হচ্ছে সেগ্রিগেশনের জন্য লাগে। বাল্ক ডেন্সিটি লাগে আমাদের কমনলি ইউজ করার জন্য। আমি বস্তায় রাখবো, বাল্ক ডেন্সিটি জানতে হবে। আমি অ্যাপ্লিকেশন করব, বাল্ক ডেন্সিটি জানতে হবে। স্টোরেজে রাখবো, আমার বাল্ক ডেন্সিটি জানতে হবে। সো ইন অল আদার কেস আমরা কমনলি ইউজ করি বাল্ক ডেন্সিটি। বুঝতে পারছি এখন?
না আমার একটু ফাস্ট যাইতে হবে। নেক্সট প্রপার্টিজ আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। তোমরা আমাকে এই টার্মটা থেকে কিছু বোঝো কিনা বলো। অ্যাঙ্গেল অফ রিপোজ কারো কি কোনো আইডিয়া আছে? নেক্সট টার্মটা যেটা আমরা বললাম অ্যাঙ্গেল অফ রিপোজ, বুঝি না। রিপোজ শব্দটা বুঝি, আমাদের কি রিপোজ সম্পর্কে কোনো আইডিয়া আছে? ম্যাম আগের জায়গায় ফিরে যাওয়া। রিপোজ মানে হচ্ছে রিপোজিশন করা, একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেওয়া, রিপোজিশন, রিপোজ। কোন একটা ফার্টিলাইজারকে রিপোজ করলে সে একটা অ্যাঙ্গেল তৈরি করে, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিপোজ। আমি যদি খুব সহজে তোমাদেরকে বোঝাই, এটা খুব সহজ টার্ম না, বাট আমি খুব সহজে বোঝাইলে, ফার্টিলাইজারকে যদি আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্তূপ আকারে নিয়ে রাখি, বড় একটা 50 কিলোর বস্তা থেকে ঢেলে নিয়ে আমি ফার্টিলাইজারকে এক জায়গায় রাখলাম, মানে রিপোজিশন করলাম, করার পর সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে সারফেসের সাথে। এই অ্যাঙ্গেলটাকেই বলি আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ। যদি আর একটু সহজে এখন তোমাদেরকে একটু বলে দেই, দেখায়, ডেফিনেশনটা খুব ভালো করে খেয়াল করো, কিন্তু এই মুহূর্তে পুরো ডেফিনেশনটা জটিল লাগতে পারে, আমি একটু সহজ করে দিচ্ছি। অ্যাঙ্গেল অফ রিপোজ is the angle at the base of a cone of fertilizer obtained by allowing a sample to fall onto a horizontal base plate under specific condition. যদি আমি এটাকে সহজ করে বলি, একটা সার্টেন ওভারহেড পয়েন্ট থেকে আমি যদি ফার্টিলাইজারকে একটা বেজে ঢেলে দেই, ঢেলে দেওয়ার পর সে যে কোণ তৈরি করবে সারফেসের সাথে, সেই কোণটাকে বলি অ্যাঙ্গেল অফ রিপোজ। আমি যদি একটু ছবি দেখাই তাহলে আরো সহজে বুঝতে পারবে। এই স্লাইডটা খেয়াল করো, এখানে একটা কোণের মধ্য দিয়ে আমরা যদি হাইট চিন্তা করি, ফিক্স ওভারহেড পয়েন্ট এখানে, এখান থেকে আসলে ফার্টিলাইজারকে ঢেলে দেওয়া হচ্ছে এবং সারফেসে এসে ফার্টিলাইজারটা একটা পাইল তৈরি করেছে। এই পাইলটা সারফেসের সাথে যে কোণ করে এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। এইটা হচ্ছে থিটা, যে অংশটা আমরা মাপতে চাই। বোঝা গেছে এখন? জি ম্যাম। সো এই জিনিস আমার কি কাজে লাগে, কেন অ্যাঙ্গেল অফ রিপোজ পড়তে চাই? স্টোরেজের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, স্টোরেজের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিপোজের মূল কাজটাই স্টোরেজ। হাউ ক্যান উই স্টোর, এবং আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে যে বড় ধরনের অ্যাপ্লিকেটর যদি আমরা ইউজ করি বিগ ফিল্ডে অ্যাপ্লিকেশন করার জন্য, তাহলে অ্যাপ্লিকেটরের সাইজ কতটুকু হবে, কতটুকু ফার্টিলাইজারকে নেওয়ার জন্য, এই কাজটাতেও লাগে। স্টোরেজের ক্ষেত্রে যে বলেছো, একটু বলো দেখি স্টোরেজের ক্ষেত্রে আসলে কিভাবে কাজে লাগে অ্যাঙ্গেল অফ রিপোজটা? ম্যাম এটার যে মানে অ্যাঙ্গেলটা, সেটা মানে সেটা দ্বারা আমরা যে পিলার মানে ছোট ডিবিটা তৈরি হচ্ছে, এটা একটা স্টোরেজ স্পেসের কতটুকু জায়গা খাবে সেটা আমরা পরিমাপ করতে পারতেছি। ওকে, স্টোরেজ স্পেসের কতটুকু জায়গা খাবে, মানে খুবই সুন্দর করে বুঝায় বলছো। যদি আমি আরেকটু সুন্দর করে বলি, অ্যাঙ্গেল অফ রিপোজ, তোমরা খেয়াল করে ছবিটা আমি এখনো দিয়ে রাখছি, এই অ্যাঙ্গেলটা আসলে সব ফার্টিলাইজারের ক্ষেত্রে সমান হয় না। যেমন আমরা যদি একটা ক্রিস্টালাইন ফার্টিলাইজার নেই আর একটা হচ্ছে গ্রানিউলার ফার্টিলাইজার নেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে ক্রিস্টালাইন ফার্টিলাইজারের জন্য যে থিটা হবে আর গ্রানিউলারের জন্য যে থিটা হবে, দুটো কিন্তু পুরোপুরি 2 হবে, কারণ গ্রানিউল ফার্টিলাইজার গুলো ছড়ায় যাবে অনেক দূর এবং কোণ হবে ছোট। ক্রিস্টালাইন ফার্টিলাইজার খাড়া আকৃতি হবে, কোণ হবে বড়, তাই না? জি ম্যাম। এখন যদি একটা কনভেয়ার আমরা বিল্ড করি বা হোপার বিল্ড করি, তাহলে বড় একটা হোপার বিল্ড করলাম, যেখানে আসলে পুরো ব্যাপারটাই হাতে হবে না, পুরোটাই মেকানিক্যালি হ্যান্ডেল করব। আমরা হয়তো 1000 টন অফ ফার্টিলাইজারকে আমরা স্টোর করব। স্টোর করার জন্য আমরা ধরো উপর থেকে বিল্ডিং এর ছাদ যে অংশটায় থাকে সেখান থেকে আমরা ফার্টিলাইজারকে ঢেলে দিব। এই অ্যাঙ্গেলটা আসলে ডিপেন্ড করে এই যে গোদাম ঘরটা তৈরি করব বা হোপার তৈরি করব, স্টোরেজ তৈরি করব, তার সাইজ কি হবে, এটা আয়তাকার হবে নাকি লম্বাকার হবে, এর আসলে দৈর্ঘ্য কতটুকু লাগবে, প্রস্থ কতটুকু লাগবে, পুরোটাই ডিপেন্ড করে অন দি অ্যাঙ্গেল অফ রিপোজ। কতটুকু ফিক্সড ওভারহেড পয়েন্ট থেকে আমি নিচ্ছি, এইচ এর ভ্যালুটাও এখানে গুরুত্বপূর্ণ, এবং থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আসলে আমার স্টোরেজের সাইজ কি হবে ফর এ স্পেসিফিক কাইন্ড অফ ফার্টিলাইজার। যদি সেটা গ্রানিউল হয়, সুপার গ্রানিউল হয়, ক্রিস্টাল হয়, পাউডার হয়, প্রত্যেকটার আলাদা আলাদা করে অ্যাঙ্গেল অফ রিপোজ আছে।
এবং সেই অনুযায়ী আমাকে স্টোরেজ ডিজাইন করতে হয়, সেই অনুযায়ী কতটুকু ফার্টিলাইজারকে স্টোর করতে পারবো স্পেসিফিক ডিজাইনের সেটা ঠিক করতে হয়। এখন বুঝতে পারছি? সো একটু তোমাদের জন্য এখানে দেয়া আছে যে অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ অফ ইন্টারেস্ট when considering storage capacity. মূল এটাই, and the design of hopper, conveyor and sloped roof of a bulk storage building. স্টোরেজ বিল্ডিং এর উপরে স্লোপটা কিরকম হবে, আর আমাদের কনভেয়ার বা হোপার বড় ধরনের কোনো কিছুতে যদি কনভে করি তাহলে সেটা কিরকম হবে। ম্যাম বলো। ফার্টিলাইজার প্রোডাকশন করার পর প্যাকেজিং করলেই তো ম্যাম মানে জায়গা কম লাগে, তো এটা কি দরকার? ফার্টিলাইজার প্রোডাকশন করার পরে সব প্যাকেজিং করা হয় না। ফার্টিলাইজার ফ্যাক্টরিতে তো তোমরা বোধহয় যাওনি, তাই না? এখনো যাওনি। ফার্টিলাইজার প্রোডাকশনের পর প্যাকেজিং করা হয়। মোস্ট অফ দ্য ফার্টিলাইজারই প্যাকেজিং এ চলে যায় এখন টু মিনিমাইজ দ্য লস। কিন্তু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোতে আমি প্র্যাকটিক্যালি ভিজিট করেছি কয়েকবারই। বিশাল বিশাল গোদাম ঘর থাকে যেখানে আসলে মেকানিক্যালি ফার্টিলাইজার গুলো এসে এসে স্টোর হয়, জমা হয়। ওখানে স্টোর করে ওরা এবং পরবর্তীতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, ব্যাক করা হয়, প্যাক করা হয় বা এমনিতে লট আকারে নেওয়া হয়। আর কিছু কিছু ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে যেখান থেকে ফার্টিলাইজার যখন ফাইনালি হয় তখন সেটার নিচে ফার্টিলাইজার গুলো যখন পড়ে সেখানে ট্রাক বা বড় ধরনের এরকম লরি জাতীয় জিনিস দাঁড়ানো থাকে এবং ওর উপরেই পড়ে আসলে ফার্টিলাইজার গুলো, এবং ওইটাও হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজের উপর ডিপেন্ড করে। তবে তোমার এই প্রশ্নটা ঠিক আছে যে মোস্ট অফ দ্য কেসেস যদি আমি বস্তা তৈরি করি, অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ নট নেসেসারি ফর ব্যাগ অর স্যাক। ডেফিনেটলি যদি তুমি কোন একটা সারফেসের উপর রাখো বা কোন একটা কনভেয়ারের মধ্যে লুজ ফার্টিলাইজারকে রাখো তখন লাগে অ্যাঙ্গেল অফ রিপোজ। এটা ঠিক আছে। ওকে, এখন তোমরা একটু বলো যে অ্যাঙ্গেল অফ রিপোজ, আমি অলরেডি একটু ক্লু দিয়েছি তোমাদেরকে, আসলে এই জিনিসটা এফেক্টেড হয় কি দ্বারা, কি কি ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ রিপোজ কে এফেক্ট করে? পার্টিকেল সাইজ। গুড, একটা হাইট থেকে ফেলতে হবে হাইট হাইট পার্টিকেল সাইজ বলছো, পার্টিকেল সাইজের সাথে সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে আরেকটা, ম্যাম পোর স্পেস। ফিরে পড়তেছে উপর থেকে। পার্টিকেলের শেপ, পার্টিকেল সাইজের সাথে পার্টিকেল শেপ। উপর থেকে কতটুকু হাইটে পড়ে এটা আসলে অ্যাঙ্গেল অফ রিপোজের ডেফিনিশনেই আসে, কারণ অ্যাঙ্গেল অফ রিপোজ তুমি বেরি করতে পারবে না যদি তুমি একটা ফিক্স ওভারহেড পয়েন্ট ঠিক না করো। সে কারণে এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে না ধরে আমরা বলছি যে পার্টিকেলের সাইজ, পার্টিকেলের শেপ। পার্টিকেলের শেপটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ আমি একটু আগে বলছিলাম যে গ্র্যানুলার আর ক্রিস্টালাইন পার্টিকেল দুটো যদি হয় তাহলে ওটা হচ্ছে অনেক বেশি ডিফার করে অ্যাঙ্গেল অফ রিপোজ। সাইজ, শেপ এবং আরেকটা জিনিস আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো সারফেস টেক্সচার। সারফেসের টেক্সচারের ক্ষেত্রেও আমি উদাহরণ ওটা দিতে পারি, ক্রিস্টালাইন ফার্টিলাইজার এন্ড গ্র্যানুলার ফার্টিলাইজার। সারফেসের টেক্সচার দেখো দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? একটা স্মুথ রাউন্ড টেক্সচারের আর একটা হচ্ছে অনেকগুলো অ্যাঙ্গেল সহ টেক্সচারের, যেটা ক্রিস্টালাইন। অথবা যদি আমরা পাউডার চিন্তা করি সেটারও সারফেস টেক্সচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন গ্র্যানুলার। এই ধরনের ক্ষেত্রে টেক্সচার যদি ডিফার করে তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ ডেফিনেটলি ডিফার করবে। নাও আমি নেক্সট টপিকসে যাব। নেক্সট পয়েন্ট, গ্র্যানুলার হার্ডনেস। তোমরা এটা টার্মটা থেকেই বুঝতে পারছো যে একটা গ্র্যানুল কতটুকু শক্ত, তাই না? জি ম্যাম। তো কতটুকু শক্ত সেটা বোঝার জন্য আমরা যদি বড় একটা হাতুড়ি নিয়ে পিটা দেই, হবে না? বিশাল সাইজের একটা হাতুড়ি নিয়ে ফার্টিলাইজার গ্র্যানুল সবগুলাকে যদি হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে পিটা দিই তাহলে কি হবে? না ম্যাম। না ম্যাম। গ্র্যানুলার হার্ডনেস বুঝবো কিভাবে? হাত দিয়ে। ম্যাডাম ওটা ভাঙতে কতটুকু শক্তি লাগে সেটা? সেটাই তো বলছি, ভাঙতে কি দিয়ে ভাঙবো? ম্যাডাম কোন একটা মেশিন দিয়ে যেটাতে আমরা মানে বলটা পরিমাপ করতে পারবো কতটুকু বল লাগতেছে। নো, হাত দিয়ে। হাত দিয়ে। হ্যাঁ, মেয়েদের আইডিয়া দেখে এক্ষেত্রে ভালো। আখি, হ্যাঁ হাত দিয়ে। হাত দিয়ে কামড় দিয়ে ফার্টিলাইজার কে কে দিতে চাও আবার বলো দেখি একটু, কামড় দিয়ে কে বলছো? ফার্টিলাইজার কামড় দিয়ে? হাত দিয়ে আমার থামে নিয়ে প্রেস করতে হবে দুইটা ফিঙ্গারের সাথে। যখন আমি থাম দিয়ে প্রেস করার পর আবার রেসলারের থাম দিয়ে প্রেস করলে হবে না,
নর্মাল এনার্জির পার্সন যখন থাম দিয়ে প্রেস করবে, প্রেস করলে যদি ওটা গুঁড়া হয়ে যায় তাহলে বুঝতে হবে গ্র্যানুলার হার্ডনেস কম। একটা সাফিসিয়েন্ট স্ট্রেংথ যদি সে নিতে পারে এবং এটা হার্ড থাকে, আমার হাতে প্রেস করলাম নর্মাল প্রেসারে, কোনো মেকানিক্যাল প্রেসার না দিয়ে, কোনো মেশিন দিয়ে না দিয়ে, হাতুড়ি দিয়ে না দিয়ে বা রেসলারের হাত দিয়ে না দিয়ে, সেটা হচ্ছে নর্মাল প্রেসারকে উইথস্ট্যান্ড করার ক্ষমতা তার আছে কিনা, দ্যাট ইজ এ গ্র্যানুলার হার্ডনেস। এবং গ্র্যানুলার যদি হার্ডনেস কম থাকে তাহলে কি সমস্যা হয়? গ্র্যানুলটা ভেঙে যায়, ভেঙে ম্যাম গেলে স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট সমস্যা ম্যাম। স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টের সমস্যা হয়, কিন্তু মূলত যে সমস্যাটা করে সেটা ম্যাডাম হচ্ছে যত বেশি শক্ত হবে সেটা কি মানে তত বেশি ডিসলভ হতে প্রবলেম হবে? ওকে, দ্যাটস এ গুড পয়েন্ট। তুমি নরমালি আমরা বলি যে গ্র্যানুলার প্রতিটা গ্র্যানুলার একটা সার্টেন লেভেলের হার্ডনেস থাকতে হয়। যদি সেটা না থাকে তাহলে গ্র্যানুলটা ভেঙে যায়। ভেঙে গেলে আসলে প্রথম যে প্রবলেমটা তৈরি করে সেটা হচ্ছে ডাস্ট, পাউডার তৈরি করে, ডাস্ট বা ধুলা বলি আমরা। ফার্টিলাইজার গ্র্যানুল না থেকে ডাস্ট হয়ে যায়। যখন ডাস্ট হয়ে যায় তখন সে আরো অনেকগুলো প্রবলেম একের পর এক তৈরি করতে থাকে, যেমন সে কেক ফর্ম করে, দলা বেঁধে যায় এবং ওইটা হচ্ছে ফিল্ডে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লস হয়ে যায় ডাস্ট যখন হয়। কিন্তু তুমি যেটা বলেছো একটু আগে যে যত বেশি শক্ত হবে তত হলে অ্যাভেলেবিলিটিতে সমস্যা হবে, এটা হচ্ছে ফার্টিলাইজার গ্র্যানিউলকে আমি পাথরের মতো বানাবো না যে সেটা সয়েলে দিলে অ্যাপ্লিকেশন করলে নিউট্রিয়েন্ট রিলিজের সমস্যা হবে, সেটুকু আমরা চাই না। একটা সাফিসিয়েন্ট লেভেল ততটুকু যতটুকুতে থাকে স্টোরেজ, হ্যান্ডলিং, অ্যাপ্লিকেশন পর্যন্ত সে ঠিক থাকে গ্র্যানিউল আকারে, ওই পরিমাণ হার্ডনেস আমাদের প্রয়োজন হয়। এই পরিমাণ হার্ডনেস না হলে আমরা আসলে ফিল্ডে দিতে পারি না, প্রচুর লস হয় এবং আমাদের টার্গেট এরিয়াতে না পড়ে ফার্টিলাইজার অন্য জায়গায় চলে যায়। এখন দেখো একটু যে গ্র্যানুলার হার্ডনেস কি কি ফ্যাক্টর দিয়ে ইনফ্লুয়েন্সড হয়। একটা গ্র্যানুলার হার্ডনেস তাহলে কোন কোন ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়? ফার্টিলাইজারের কেমিক্যাল কম্পোজিশন, তার ভিতরে কি কেমিক্যাল আছে তার উপর ডিপেন্ড করে এই গ্র্যানুলার হার্ডনেস কতটুকু। মেথড অফ প্রোডাকশনের মেথড কি। গ্র্যানুল পোরোসিটি, যদি পোর স্পেস খুব বেশি থাকে তাহলে গ্র্যানুল হার্ড হয় না, ভেঙে যায়। গ্র্যানুলার শেপের কারণেও অনেকটা ডিপেন্ড করে। সারফেস ক্রিস্টাল, গ্র্যানুলার সারফেসে যদি ক্রিস্টাল থাকে তাহলে সেটা গ্র্যানুলকে আস্তে আস্তে ভেঙে ফেলে, আসলে ওই ক্রিস্টালটা ওয়াটার অ্যাবজর্ব করে গ্র্যানুলার হার্ডনেসকে উইক করে দেয়। এবং ময়েশ্চার কন্টেন্ট ইনসাইড দি গ্র্যানুল, ফার্টিলাইজারকে যখন আমরা বানাই তখন টু সাম এক্সটেন্ট ময়েশ্চার দিয়েই বানানো হয়। ময়েশ্চার না হলে, আর যেহেতু আমরা চাই যে সয়েলে দেওয়ার সাথে সাথে সে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, সো পুরোপুরি ড্রাই ফার্টিলাইজার তৈরি করা হয় না, ফার্টিলাইজারকে ময়েশ্চার দিয়ে বানানো হয়। কিন্তু সেটা যদি ময়েশ্চার পার্সেন্টেজটা বেশি হয়ে যায় একটু, ফর এক্সাম্পল 1% ময়েশ্চার থাকতে হবে একটা ফার্টিলাইজারে, সেটাতে যদি 5% থাকে তখন দেখা যায় গ্র্যানুলার হার্ডনেসের জন্য এটা মারাত্মকভাবে ক্ষতি করে, এটা ভেঙে যায়। সো এই প্রপার্টিজ, এই ফ্যাক্টর গুলো একটা গ্র্যানুলার হার্ডনেস কে এফেক্ট করে। এন্ড হার্ডনেস এফেক্ট করে কোন জিনিসকে এটা একটু বলি, আগেও বলছি, হার্ডনেস এফেক্ট করে আমার স্টোরেজ, আমার হ্যান্ডলিং, আমার অ্যাপ্লিকেশনকে, এবং আলটিমেটলি আমার আসলে টার্গেট এরিয়াতে ফার্টিলাইজার যাবে কি যাবে না যখন সে ডাস্ট ফর্ম করে, সেটাও এফেক্টেড হয় গ্র্যানুলার হার্ডনেস দিয়ে। এই হার্ডনেসের সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা ফ্যাক্টর, আরেকটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে হাইগ্রোস্কপিসিটি। এই টার্মটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তাই না? ইয়েস ম্যাম। কি বলতো, লেভেল 1 এও পড়ছো হাইগ্রোস্কপিসিটি? আর্দ্রতা। না, ম্যাম কতটুক পানি সে শোষণ করে নিতে পারে? হাইগ্রোস্কপিসিটি যদি আমি একেবারে এক্স্যাক্টলি বলি, এটা হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ময়েশ্চার। যে কোনো পার্টিকেলের হাইগ্রোস্কপিসিটি, টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ময়েশ্চার। এখন ফার্টিলাইজারকে যেহেতু আমরা টু সাম এক্সটেন্ট হাইগ্রোস্কোপিক করেই তৈরি করি, কারণ হচ্ছে এটা হায়ার ওয়াটার সলিবিলিটি না হলে আমার সয়েলে নিউট্রিয়েন্ট রিলিজ দ্রুত করবে না, সো এটা আসলে হাইগ্রোস্কোপিক নেচারটা এমনিতেই শো করবে। কিন্তু যত বেশি হাইগ্রোস্কোপিক হবে তত বেশি আসলে স্টোরেজ এবং হ্যান্ডলিং এর জন্য সমস্যা তৈরি করবে। যদি বেশি হাইগ্রোস্কোপিক হয় কি সমস্যা হবে বলো, একটু আগে একটু আলোচনা করেছি। ম্যাডাম জলীয় বাষ্প মানে শোষণ করে তা গলে যেতে থাকবে আস্তে আস্তে উদ্দেশ্য। যদি গলে যেতে থাকে তখন কি হয়?
ট্রান্সফারের সমস্যা হবে, কেক ফর্ম ট্রান্সফারের করবে। সমস্যা হবে। ফিল্টার কেক ফর্ম কেক করে। ফর্ম করে দলা তৈরি করে ফার্টিলাইজারের কেক জি, ম্যাম। তৈরি করে এবং কেক হলে তখন এটাকে হ্যান্ডলিং করতে সমস্যা হয়, অ্যাপ্লিকেশনের সমস্যা হয়। আমরা যদি দেখি যে হাইগ্রোস্কোপিসিটির আসলে কি কি ফ্যাক্টর নরমালি হাইগ্রোস্কোপিসিটিকে ইনফ্লুয়েন্স করে, আগে যেটা গ্র্যানুলার হার্ডনেসে দেখেছি অনেকগুলো মিল আছে, খেয়াল করো এখানে কেমিক্যাল কম্পোজিশন, একটা ফার্টিলাইজারের কেমিক্যাল কম্পোজিশন কি তার উপর ডিপেন্ড করে সে কতটুকু হাইগ্রোস্কোপিক হবে। যেমন ক্রিস্টালাইন ফার্টিলাইজার গুলো বাই নেচারই হাইগ্রোস্কোপিক, সব ধরনের ক্রিস্টালাইন ফার্টিলাইজারই হাইগ্রোস্কোপিসিটি বেশি শো করে রেদার দেন পাউডার ফার্টিলাইজার। ময়েশ্চার কন্টেন্ট, বানানোর সময় কতটুকু ময়েশ্চার তার মধ্যে ছিল, অ্যাম্বায়েন্ট টেম্পারেচার, তৈরি করার সময় টেম্পারেচার অথবা তুমি যে জায়গায় রেখে দিয়েছো সেই জায়গার টেম্পারেচার, যেখানে ফার্টিলাইজারটা স্টোর করা হচ্ছে টেম্পারেচার কত তার উপর ডিপেন্ড করে হাইগ্রোস্কোপিসিটি শো করবে কিনা। রিলেটিভ হিউমিডিটি ডেফিনেটলি একটা বিগ ফ্যাক্টর। পার্টিকেল স্ট্রাকচার অ্যান্ড পোরোসিটি, পার্টিকেলের স্ট্রাকচারটা কি ধরনের সেটার উপরে এবং এর পোর স্পেস কতটুকু। এক্সপোজার টাইম, কত লম্বা সময় ধরে স্টোরেজে তুমি রেখে দিচ্ছ তার উপর ডিপেন্ড করে সে কত হাইগ্রোস্কোপিসিটি শো করবে। এন্ড পার্টিকেল সারফেস এরিয়া, যে পার্টিকেলের সারফেস এরিয়া বেশি সে পার্টিকেল হাইগ্রোস্কোপিসিটি বেশি দেখাবে, পানি বেশি শোষণ করবে, এটা জাস্ট জেনারেল রুল। এখানে একটা ছবি আছে দেখো, এটা এক্স্যাক্টলি হাইগ্রোস্কোপিসিটির ছবি না, এটা একটা ফার্টিলাইজার গ্রানিউলের বড় সাইজের ছবি। গ্রানিউলটা দেখো ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণটা হচ্ছে হাইগ্রোস্কোপিসিটির কারণে ওয়াটার অ্যাবজর্পশন অফ ময়েশ্চার ডিউ টু দি হাইগ্রোস্কোপিসিটি অফ পার্টিকেলটা যখন প্রচুর ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন এইভাবে আস্তে করে দানাগুলো ডিসইন্টিগ্রেশন হয়ে যায় এবং ডিসইন্টিগ্রেশন হয়েও অনেক সময় পাশের দানার সাথে ওই ভাঙা অংশটুকু মিশে যায় এবং যেটা আসলে কেক ফরমেশনের জন্য দায়ী, অথবা মাঝখানে সে সারফেসে একটু একটু ক্রিস্টাল তৈরি করে যেটা পরে ময়েশ্চার আরো অ্যাবজর্ব করে। And now next প্রপার্টিসটা আমি শেষ করে দিচ্ছি আরেকটু। কেকিং টেন্ডেন্সি, একটা ফার্টিলাইজার দলা বাঁধার টেন্ডেন্সি যখন শো করে, তোমরা আরেকটু কথা না বলে একটু শুনতে হবে, কথা বলা যাবে না, একটু শুনতে হবে আরেকটু। কেকিং টেন্ডেন্সি, যখন একটা, তোমরা কেউ একজন কথা বলছো একটু অফ রাখো, যখন একটা ফার্টিলাইজার একসাথে দলা বাঁধার টেন্ডেন্সি শো করে তখন সেটাকে আমরা বলি কেকিং টেন্ডেন্সি। ফরমেশন অফ কোহেরেন্ট মাস, কেক জিনিসটাই হচ্ছে কোন একটা জিনিসের দলা, কোহেরেন্ট মাস বলি। যারা কেক বানাও তোমরা ছেলেরা মেয়েরা অনেকেই আমরা কেক বানাই এখন, কেক জিনিসটাই হচ্ছে কোন জিনিসের দলা। আমরা যদি বাংলায় একেবারে সহজ করে বলি কেক কি, আসলে এটা দলা। সো ফার্টিলাইজার যখন প্রোডাকশন থেকে শুরু করে ফিল্ডে দেয়া পর্যন্ত দীর্ঘ সময় স্টোরে রাখতে হয় এবং ওই সময়ে হাইগ্রোস্কোপিসিটি, গ্র্যানুলার হার্ডনেস, এই ফ্যাক্টর গুলোর সাথে যখন একটা রিলেশন থাকে তখন ফার্টিলাইজার আসলে কেক তৈরি করার টেন্ডেন্সি দেখায়, একসাথে জমে যাওয়া। যেটা আমরা একটু আগে হাইগ্রোস্কোপিসিটিতে বলেছি তার একটু আগে গ্র্যানুলার হার্ডনেসেও বলেছি। একটা ফার্টিলাইজার যদি ভেঙে যায়, ডাস্ট তৈরি করে এবং তারপর যদি সে ময়েশ্চার অ্যাবজর্ব করে তাহলে পুরো দলা হয়ে যায়। ফার্টিলাইজারের 50 কিলোর ব্যাগ দেখছো কখনো? 50 কিলো সাইজের বিগ ব্যাগ? জি ম্যাম। জি ম্যাডাম। ওই ব্যাগ পুরোটা কেক হয়ে যাইতে দেখছো কখনো? না, দেখো নাই। না ম্যাম। পুরোটা কেক হয়ে যায় এবং শক্ত একটা মাস তৈরি করে যেটাকে পরে আসলে হাতুড়ি দিয়ে পিটায় ভাঙে জমিতে দেয় ফার্মাররা। এবং ওই ক্ষেত্রে আসলে পার্টিকেলের কোনো সাইজই থাকে না, এটা পুরোপুরি ডাস্ট হয়ে যায় এবং মোস্ট অফ দ্য ফার্টিলাইজার তোমার লস হয়, টার্গেট এরিয়াতে যায় না। একবারের জায়গায় 3 বার ফার্টিলাইজার দিতে হয়, এই ধরনের প্রবলেম হয়। সো আমরা এখানে কয়েকটা ফ্যাক্টর দিয়েছি ফর হুইচ ইনফ্লুয়েন্স দ্য কেকিং। মোস্ট অফ দ্য ফ্যাক্টর তোমরা অলরেডি আলোচনা হয়েছে গত দুটাতে, যেমন কেমিক্যাল কম্পোজিশন, অ্যামাউন্ট অফ ময়েশ্চার, সাইজ, শেপ, স্ট্রাকচার অফ পার্টিকেল, গ্র্যানুলার হার্ডনেস, হাইগ্রোস্কোপিসিটি, টেম্পারেচার, ওয়্যারহাউস অথবা স্টোরেজের টেম্পারেচার, হিউমিডিটি অফ সারাউন্ডিং অ্যাটমসফিয়ার এন্ড লেন্থ অফ স্টোরেজ টাইম। লম্বা সময় স্টোর করলে অটোমেটিক্যালি কেক তৈরি করে। এখানে একটা ছবি আছে দেখো,
দুইটা পার্টিকেলের মাঝখানে যে ভাঙা ভাঙা ডাস্ট গুলো থাকে সেটা আসলে ক্রিস্টালের ব্রিজ তৈরি করে এবং সেখানে কেক তৈরি করতে সাহায্য করে ফার্টিলাইজারের। এখন বলো যে কেকিং টেন্ডেন্সি আমাদের জন্য উপকারী নাকি খারাপ? খারাপ। ম্যাম খারাপ। And the final properties is dustiness. এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। ফার্টিলাইজার যখন ডাস্ট তৈরি করার টেন্ডেন্সি দেখায়, ডাস্টিনেস কেন প্রবলেম তৈরি করে? একটা কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার লস হয়। সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল ক্যান বি লস্ট প্রসেস করার সময়, হ্যান্ডেল করার সময়, অ্যাপ্লিকেশন করার সময়। কারণ হচ্ছে ডাস্ট যখন হয়, ডাস্ট আসলে সরে যায় জায়গা থেকে এবং এটা আসলে তোমার ইকোনমিক লস করে। এবং 2 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন করে। তুমি এক জায়গায় দিতে চাচ্ছ, আরেক জায়গায় চলে যাচ্ছে। ধান খেতে দিতে চাচ্ছ, পাশের পুকুরে ফার্টিলাইজার চলে যাচ্ছে ডিউ টু ডাস্ট, ফরমেশন অফ ডাস্ট। সো ডাস্টিনেসটা হচ্ছে আমাদের কমপ্লিটলি আনডিজায়ারেবল একটা প্রপার্টিজ ফার্টিলাইজারের। পুরোপুরি কন্ট্রোল করতে পারি না আমরা, কিন্তু কিছুটা কন্ট্রোলে না রাখলে এটা আসলে আমাদের প্রচুর লস করে। এন্ড এখানে তোমাদের আদার প্রপার্টিজ বলে কয়েকটা প্রপার্টিজ আমি ইনক্লুড করে দিয়েছি। কেমিক্যাল কম্প্যাটিবিলিটি, ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি, স্পেরিসিটি, সারফেস এরিয়া, পোরোসিটি, মেল্টিং পয়েন্ট, যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট কনসিডার করতে হয়। তার মধ্যে এই একটা প্রপার্টিজ কেমিক্যাল কম্প্যাটিবিলিটি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে শেষ করার কথা ছিল, যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি করতে পারছি না। সো এই আলোচনাটা আমরা নেক্সট ক্লাসের শুরুতে করে নেব, কেমিক্যাল কম্প্যাটিবিলিটি ইন ব্লেন্ডস। তোমরা একটু তোমাদের সিআর বা অন্য যে কেউ আমাকে একটু তোমাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করে দাও, আর এখানে চ্যাট বক্সে তোমরা একটু আমাকে তোমাদের আইডি গুলো দিবা আজকে যারা ছিলাম। ডেফিনেটলি মনে করে আমাকে ইমেল আইডিটা একটু দিয়ে দিবা, যাতে করে আমি তোমাদেরকে কিছু ম্যাটেরিয়ালস দিতে পারি যেটা তোমাদের একটু প্রিপারেশনের জন্য প্রয়োজন পড়ে অথবা পরের জন্য প্রয়োজন পড়ে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তোমাদের কি নেক্সট স্যার জয়েন করেছেন? নো। আর তোমাদের কোনো কোশ্চেন আছে? 1 মিনিট টাইম, যদি কোনো কোশ্চেন থাকে আজকের টপিকস এর উপরে, প্রপার্টিজ অফ ফার্টিলাইজারের উপরে কোনো কোশ্চেন থাকলে 1 মিনিট। ম্যাম, আমরা তো এগ্রিকালচারাল কেমিস্ট্রি পড়তেছি, তাহলে আমরা কেমিক্যাল প্রপার্টিজ না পড়ে ফিজিক্যাল প্রপার্টিজ এর উপর কেন গুরুত্ব দিতেছি? কেমিক্যাল প্রপার্টিজটা মূলত আমাদের কাজে লাগে হচ্ছে ফিল্ডে দেওয়ার সময়। ডেফিনেটলি ফিল্ডে দেওয়ার সময় আমাদের কেমিক্যাল প্রপার্টিজ এর জন্য ফার্টিলাইজার আমরা ইউজ করি। আমি শুরুতেই বলছি আমাদের কেমিক্যাল প্রপার্টিজ এর জন্য ফার্টিলাইজারটাকে ইউজ করা হয়। আমাদের টার্গেট থাকে, যেমন ইউরিয়া ইউজ করছি তার মধ্যে 46% নাইট্রোজেন আছে কিনা, এটাই আমার মূল টার্গেট। কিন্তু অ্যাজ এ ইউজার যখন আমরা এগ্রিকালচারিস্ট হয়ে আমরা আসলে ডিল করব ফার্মারদের সাথে, আমি ডিল করব না ইঞ্জিনিয়ারের সাথে। কেমিক্যাল প্রপার্টিজটা ঠিক রাখার মূল দায়িত্ব হচ্ছে প্রোডাকশনের। প্রোডাকশন যখন হবে ফ্যাক্টরিতে, ওরা আসলে কেমিক্যাল প্রপার্টিজটা নিয়ে মূলত বেশি আলোচনা করবে। কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা একটু আলোচনা তখন করব যখন আমরা প্রোডাকশন টেকনোলজি তোমাদেরকে পড়াবো। যেমন ইউরিয়া, টিএসপি, এসএসপি, এমওপি, এই সবগুলো ফার্টিলাইজারের প্রোডাকশন টেকনোলজি তোমাদের পড়ানো হবে। ওইখানে আমরা কেমিক্যাল প্রপার্টিজটা প্রথমেই আলোচনা করে নিব, আলাদা করে এজন্য এখানে আলোচনা করছি না। আর প্রপার্টিজ অফ ফার্টিলাইজার এই টার্মে কেন আমরা ফিজিক্যাল প্রপার্টিজ পড়াই, এর কারণ হচ্ছে তুমি যখন ফার্মারের সাথে ডিল করতে যাও বা ফার্মারের অথবা ইউজারের কনসেপ্টে চিন্তা করো, তখন আসলে ফিজিক্যাল প্রপার্টিজ আমাদের মাচ মোর ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ফর এক্সাম্পল ইউরিয়া ফার্টিলাইজারটা ফ্যাক্টরি থেকে প্রডিউস হয়ে আমার হাতে চলে আসছে। প্রোডাকশনের আগের এই অংশটুকুও তোমাদের পড়তে হবে। যদি কেউ আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে জব করি বা ওই রিলেটেড জব করি বা আমরা রিসার্চ করি, সেটা আমাদের পড়তে হবে, সেটা আমরা নেক্সট পড়তেছি। কিন্তু যখন ফার্টিলাইজারটা আমার হাতে আসবে, আসার পরে আসলে এটার অনেকগুলো ফ্যাক্টর একে এফেক্ট করে টু দি আলটিমেট ইউজারকে। আলটিমেট ইউজার ফার্মার এবং আলটিমেট যে নিবে সেটা হচ্ছে গাছ। এই পর্যন্ত পৌঁছানোর জন্য যে চেইনটা আছে, এই চেইনটা আসলে মেনটেন করতে হয় ফিজিক্যাল প্রপার্টিজ দিয়ে। কেমিক্যাল প্রপার্টিজ এখানে আর কাজে কম লাগে। কেমিক্যাল প্রপার্টিজ যেখানে লাগে সেটা হচ্ছে প্রোডাকশন টেকনোলজি, ফ্যাক্টরিতে প্রোডাকশন। ফ্যাক্টরি প্রোডাকশনের ক্ষেত্রে ইন ডিটেলস ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আমরা পড়াই না, কিন্তু টেকনোলজি আমরা পড়াবো, প্রপার্টিজও আমরা পড়াবো। এটা যখন আমরা একটা ফার্টিলাইজার আলাদা পড়াবো তখন।
কিন্তু ওভারঅল এই সবগুলো ফার্টিলাইজারেরই কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আমাকে কন্টিনিউয়াসলি এফেক্ট করে টু ইউজ দি ফার্টিলাইজার, টু অ্যাপ্লাই দি ফার্টিলাইজার, টু স্টোর দি ফার্টিলাইজার এন্ড টু গিভ দি ফার্টিলাইজার ইনটু দি প্ল্যান্ট। এই জন্য আমরা ফিজিক্যাল প্রপার্টিজ আলোচনা করছি। বুঝতে পারছো জি এখন? ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। তোমাদের সাথে কথা হবে নেক্সট উইকে সোমবারে।